হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 27 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে অলরেডি আমরা 26টা প্র্যাকটিস সেট আলোচনা করে ফেলেছি। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে আমাদের আগের ক্লাসগুলি দেখে নিও। সেখানেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 30টা কোশ্চেন উইথ এক্সপ্লানেশন আলোচনা করেছি। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো, বুদ্ধদেব তার প্রথম বাণী কোথায় প্রচার করেছিলেন? কুশীনগর, বুদ্ধগয়া, লুম্বিনী নাকি সারনাথ? তোমরা যারা অ্যান্সারগুলো দিতে পারবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকেই অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো এবং প্র্যাকটিস করতে থাকো। তোমরা প্রত্যেকেই 5 সেকেন্ড করে সময় পাবে, সেই সেকেন্ডের মধ্যে তোমরা কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুদ্ধদেব তার প্রথম বাণী প্রচার করেছিলেন সারনাথে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সারনাথে তিনি তার প্রথম বাণী প্রচার করেছিলেন। লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধগয়াতে তিনি প্রথম নির্বাণ লাভ করেছিলেন অর্থাৎ এনলাইটমেন্ট, এবং কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন অর্থাৎ কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল অর্থাৎ আর্যদের চিরস্থায়ী বসবাস ছিল ভারতের কোথায়? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের, ভারতে আর্যরা যে চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল সেটি ছিল পাঞ্জাবে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাঞ্জাবেই কিন্তু আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল। নেক্সট কোশ্চেন, সাতবাহন রাজাদের সময় নিচের কোনটি একটি উল্লেখযোগ্য বন্দর ছিল? ডিউরিং দ্য পিরিয়ড অফ সাতবাহন ডাইনাস্টি হুইচ ওয়ান অ্যামং দ্য পোর্ট টাউন? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 সোপার। সাতবাহন রাজাদের সময় কিন্তু সোপার ছিল উল্লেখযোগ্য একটি বন্দর। এখন সাতবাহন সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং সাতবাহন বংশের সময়কাল ছিল 2nd সেঞ্চুরি বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত কিন্তু এর সময়কাল ছিল। এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী এবং সাতবাহন বংশের শেষ সম্রাট ছিলেন পুলময়ী 4। তাহলে তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মনে রাখবে এবং তোমরা যদি এর ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে আমরা প্রত্যেক ক্লাসের শেষে কিন্তু পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দিই। আমাদের পরবর্তী কোশ্চেন, কোন সালে তিলক নো ট্যাক্স ক্যাম্পেইন শুরু করেছিলেন? তাহলে তোমরা প্রত্যেকেই যারা অ্যান্সারগুলো দিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সারগুলো লিখে জানানোর চেষ্টা করো। তাহলে এখানে নো ট্যাক্স ক্যাম্পেইন যেটা শুরু করেছিলেন সেটা বালগঙ্গাধর তিলক শুরু করেছিলেন এবং সেটা তিনি শুরু করেছিলেন 1896 খ্রিস্টাব্দে 1896, অথবা মোর অ্যাকুরেটলি যদি আমরা বলি তাহলে 1896 থেকে 1897 সালের মধ্যে কিন্তু তিনি নো ট্যাক্স ক্যাম্পেইনটা শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেরিয়ামের রাসায়নিক সংকেত? বেরিয়ামের রাসায়নিক সংকেত কোনটি? অবশ্যই তোমরা কিছু কিছু কেমিক্যালের এবং যেটা হচ্ছে আমাদের কেমিক্যাল এলিমেন্টসের অবশ্যই তাদের কিন্তু সংকেতটা কিন্তু জেনে রাখবে। সে সংকেতগুলো দিয়ে প্রায় প্রচুর কোশ্চেন আসে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে, বেরিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে বিএ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিএ হচ্ছে বেরিয়ামের রাসায়নিক সংকেত। বি ইজ ফ্রম বোরন। বি হচ্ছে বোরনের রাসায়নিক সংকেত। বিই হচ্ছে বেরিলিয়াম, নট বেরিয়াম। বিএ হচ্ছে বেরিয়াম, বিই হচ্ছে বেরিলিয়াম এবং বিআই যেটা সেটা হচ্ছে বিসমাথ। নেক্সট কোশ্চেন, সবথেকে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরি আছে কোন দেশে? কোন দেশে সবথেকে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরি আছে? মোর অ্যাকুরেটলি যদি বলি 2020-তে কোন দেশে সবথেকে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরি আছে? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে সবথেকে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া। এছাড়া যদি আমরা জাপান সম্পর্কে একটু দেখি তাহলে দেখব আমরা জাপানের যে ক্যাপিটাল সেটা হচ্ছে টোকিও। জাপানের যে প্রেজেন্ট কিং তিনি হলেন নারুহিতো। জাপানের প্রাইম মিনিস্টার হলেন যোশিহিদে সুগা এবং জাপানের যে কারেন্সি সেটা হচ্ছে ইয়েন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, শিমলিপাল বন্যপ্রাণী প্রকল্প কোথায় অবস্থিত? শিমলিপাল বন্যপ্রাণী প্রকল্প বা শিমলিপাল ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা প্রায় এসে থাকে। তো এটা অবস্থিত হচ্ছে আমাদের ওড়িশাতে। ইন দ্য স্টেট অফ ওড়িশা শিমলিপাল বন্যপ্রাণী প্রকল্প কিন্তু সেখানে অবস্থিত এবং এছাড়াও ওড়িশাতে শিমলিপাল ছাড়াও ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কিন্তু এখানেও রয়েছে। ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। ওড়িশার প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন নবীন পট্টনায়ক এবং ওড়িশার প্রেজেন্ট গভর্নর হলেন গণেশী লাল।
আমাদের পরবর্তী কোশ্চেন, NATO ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অর্থাৎ ন্যাটো এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ন্যাটো এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় অবস্থিত আমাদের ব্রাসেলসে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন ব্রাসেলস কোথায় অবস্থিত? ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলস, এবং সেখানেই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। ন্যাটো এর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং ন্যাটোর ফাউন্ডেশন ইয়ার অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছিল 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল এটার প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর প্রেজেন্ট চেয়ারম্যান হলেন স্টুয়ার্ট ফ্রিচ। তোমরা অবশ্যই এই এডিশনাল ইনফরমেশনগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, চতুর্থ ইং মহীশূর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ওয়ার, যেটা হচ্ছে চতুর্থ ইং মহীশূর যুদ্ধ, সেটা কত সালে হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, চতুর্থ ইং মহীশূর যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে, 1799। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইং মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এটা কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল টিপু সুলতানের সাথে তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলির সময়ে সেটা হয়েছিল। এবং এই যুদ্ধে শ্রীরঙ্গপত্তমে কিন্তু টিপু সুলতান মারা গিয়েছিলেন চতুর্থ ইং মহীশূর যুদ্ধে। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ কলাটি সর্বাপেক্ষা জটিল? অর্থাৎ আমাদের যে 4 ধরনের উদ্ভিদ কলা দেখা যায় তাদের মধ্যে সর্বাপেক্ষা জটিল কলা কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, উদ্ভিদের কলাগুলির মধ্যে সর্বাপেক্ষা জটিল কলা অর্থাৎ মোস্ট কমপ্লেক্স টিস্যু কিন্তু হচ্ছে জাইলেম। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাইলেম হচ্ছে মোস্ট কমপ্লেক্স টিস্যু। এবং জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহন করাই হচ্ছে জাইলেমের কাজ। এবং ফ্লোয়েমের কাজ কি? পাতায় উৎপাদিত খাদ্য সমগ্র উদ্ভিদের দেহে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ফ্লোয়েমের কাজ। পরবর্তী কোশ্চেন, ন্যাচারাল সিলেকশন তত্ত্ব কে দিয়েছেন? ন্যাচারাল সিলেকশন এই যে তত্ত্বটা সেটা কে দিয়েছেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ন্যাশনাল সিলেকশনের যে তত্ত্ব সেটা কিন্তু দিয়েছিলেন চার্লস ডারউইন। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চার্লস ডারউইন কিন্তু ন্যাশনাল সিলেকশন তত্ত্বের প্রবক্তা। এবং চার্লস ডারউইনকে কি বলা হয়? তিনি ফাদার অফ ইভলিউশন নামে কিন্তু পরিচিত। তোমরা অবশ্যই এটা মনে রাখবে, চার্লস ডারউইনকে বলা হয় ফাদার অফ ইভলিউশন, এবং গ্রেগর জোহান ম্যান্ডেল যিনি আছেন তাকে বলা হয় ফাদার অফ মডার্ন জেনেটিক্স, গ্রেগর জোহান ম্যান্ডেল। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভিটামিনটিকে এর্গো ক্যালসিফেরল বলা হয়? এর্গো ক্যালসিফেরল কোন ভিটামিনকে বলা হয়? আমরা কিন্তু জানি যে ভিটামিন যেটা ডি তার কিন্তু কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর কেমিক্যাল নেম ক্যালসিফেরল, ভিটামিন ই এর কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল। এখানে ভিটামিন ডি এর ভাগগুলো দেওয়া আছে, এবং তার মধ্যে যে ভিটামিন ডি এর মধ্যে যে ভিটামিন D2টা আছে সেই ভিটামিন D2টাকে অ্যাগ্রো ক্যালসিফেরল নামে পরিচিত। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর্গো ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন D2 এর রাসায়নিক নাম। এবং এটা কোথায় পাওয়া যায়? এটা মেনলি মাশরুমে পাওয়া যায়, এবং ফর্টিফাইড ফুডে কিন্তু এই ভিটামিন D2 পাওয়া যায়। আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? অর্থাৎ কোনটি সবাই অন্যগুলির থেকে আলাদা? তাহলে এখানে আমাদের আছে মিটার, ফার্লং, একর এবং মাইল। তাহলে আমরা যদি দেখি এখানে যেগুলো আছে মিটার, ফার্লং এবং মাইল, এই তিনটেই কিন্তু দূরত্ব মাপার একক, অর্থাৎ একটা স্পেসিফিক ডিস্টেন্স মাপার একক। কিন্তু এখানে যেটা একর দেওয়া আছে সেটা কিন্তু এরিয়া মাপার একক, এরিয়া। তাহলে এখানে যেটা আলাদা বা ব্যতিক্রমী সেটা হচ্ছে একর। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কৃত্রিম চুম্বক? অর্থাৎ এই যে আমাদের 3টি অপশান দেওয়া আছে তাদের মধ্যে নিম্নলিখিত কোনটি হচ্ছে আমাদের কৃত্রিম চুম্বক? সেটা হচ্ছে বার ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট, ম্যাগনেটিক নিডলস, নাকি উপরের সবকটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে এই 4টির মধ্যে যেটা কৃত্রিম চুম্বক, এই উপরের সমস্ত কোটিই কিন্তু কৃত্রিম চুম্বকের উদাহরণ। অর্থাৎ বার ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট বা ম্যাগনেটিক নিডলস তিনটেই কিন্তু কৃত্রিম চুম্বকের উদাহরণ। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, উপরের সবকটি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি আইসোটোপ? আমরা জানি আইসোটোপ কাদের বলা হয়? যে সমস্ত জোড়গুলির মধ্যে বা যে সমস্ত পেয়ারগুলির মধ্যে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ভর সংখ্যাগুলি আলাদা, তাদেরকেই আমরা আইসোটোপ বলি। তাহলে এক্ষেত্রে যেটা আইসোটোপ সেটা হচ্ছে অক্সিজেন এবং ওজোন। অক্সিজেন এবং ওজোন এরা হচ্ছে আইসোটোপ, কারণ এদের নিউট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা একই, এবং নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য এদের ভর সংখ্যাগুলোও কিন্তু আলাদা হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, অক্সিজেন এবং ওজোন।
আমাদের পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য সরকার বিশ্বের বৃহত্তম গ্রিনফিল্ড জিঙ্ক স্মেল্টার প্রকল্প ঘোষণা করেছে? বিশ্বের বৃহত্তম গ্রিনফিল্ড জিঙ্ক স্মেল্টার প্রকল্প ঘোষণা করেছে কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, গুজরাট। গুজরাট রাজ্য সরকার কিন্তু বিশ্বের বৃহত্তম গ্রিনফিল্ড জিঙ্ক স্মেল্টিং প্রকল্প ঘোষণা করেছে। গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। গুজরাটের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন বিজয় রূপানি এবং গুজরাটের প্রেজেন্ট যে গভর্নর তিনি হলেন আচার্য দেবব্রত। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন করা হয়, অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ওয়ার্ল্ড ফুড ডে কিন্তু সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 16ই অক্টোবর, অর্থাৎ অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে আমরা সেলিব্রেট করি এবং যেটা 2020 যে ওয়ার্ল্ড ফুড ডে তার যে থিম সেটা কি, সেটা হলো নারিশ, গ্রো, নারিশ, সাস্টেন টুগেদার, আওয়ার অ্যাকশনস আর আওয়ার ফিউচার। অবশ্যই তোমরা এই থিমটা মনে রাখবে, গ্রো, নারিশ, সাস্টেন টুগেদার, আওয়ার অ্যাকশনস আর আওয়ার ফিউচার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন লঞ্চ করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন লঞ্চ করেছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি কিন্তু তামিলনাড়ু রাজ্য সরকার, তামিলনাড়ু হবে না, এটা ওড়িশা রাজ্য সরকার কিন্তু সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক ওয়াটার লঞ্চ করেছে। ওড়িশা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 1। নেক্সট কোশ্চেন, কোন কেন্দ্রীয় মন্ত্রী কাপিলা কালাম প্রোগ্রাম লঞ্চ করেছে বা চালু করলেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী কাপিলা কলম প্রোগ্রাম লঞ্চ করলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আমাদের যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি কিন্তু সম্প্রতি কাপিলা কলম প্রোগ্রাম চালু করলেন, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন 1 হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং যে নীতিন গডকরি তিনি সম্প্রতি কোন মিনিস্টার আছেন? তিনি সম্প্রতি কিন্তু মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এবং মিনিস্টার অফ কি আছেন আরেকটা, সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং মুক্তার আব্বাস হচ্ছে মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে? কোন রাজ্য সরকার কিন্তু সম্প্রতি কৃষকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে? তোমরা যারা এই অ্যান্সারটা জানো প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তোমাদের জন্য আজকের এই 22 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক রইল, এটা তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে। আমাদের পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? অর্থাৎ সংবিধানের যে সংশোধনে পঞ্চায়েতকে একটা শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের 73তম সংবিধান সংশোধন অ্যাক্ট, অর্থাৎ 1992 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। এবং যেটা 74তম সংবিধান সংশোধনী অ্যাক্ট সেটাও কিন্তু 1992 হয়েছিল এবং সেখানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই বইটির লেখক কে ছিলেন? প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই বইটির লেখক হলেন স্যার আর্নেস্ট বার্কার, বার্কার। অপশন 1 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বার্কার ছিলেন প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় প্রথমেই আমাদের জানতে হবে যে 5 থেকে যে 11 নম্বর ধারাটি আছে সেটা কোন নাম্বার পার্টে আছে। তাহলে এটা আছে আমাদের পার্ট 2তে। তাহলে পার্ট 2তে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের নাগরিকত্ব, অর্থাৎ আমাদের যে সিটিজেনশিপ সেটা কিন্তু পার্ট 2 এর মধ্যে আছে। তাহলে অপশন 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সিটিজেনশিপ হচ্ছে আমাদের পার্ট 2 এর মধ্যে পড়ছে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, নাগরিকত্ব আইন। এটা হচ্ছে আমাদের 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে পড়ছে। আমরা যদি অপশন 1টাকে দেখি তাহলে মৌলিক অধিকার, তাহলে মৌলিক অধিকারটা কিন্তু আমাদের পার্ট 3 এর মধ্যে আছে, অর্থাৎ আর্টিকেল কিন্তু এটা 12 থেকে 35-এর মধ্যে আছে। এবং যেটা মৌলিক কর্তব্য সেটা হচ্ছে পার্ট 4A-তে আছে এবং এটা যদি স্পেসিফিক্যালি আর্টিকেল বলি তাহলে এটা 51A এর মধ্যে কিন্তু এটা আছে। তোমরা অবশ্যই কিন্তু এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে। আমাদের পরবর্তী কোশ্চেন, MRTP অ্যাক্ট কত সালে স্থাপিত হয়েছিল? MRTP অ্যাক্ট কত সালে স্থাপিত হয়েছিল? তোমরা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, MRTP অ্যাক্ট শুরু হয়েছিল 1969, অর্থাৎ 1959 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের MRTP অ্যাক্টটা শুরু হয়েছিল। এবং এই যে MRTP অ্যাক্ট সেটা কিন্তু 4th 5 ইয়ার প্ল্যানে শুরু হয়েছিল, 4th 5 ইয়ার প্ল্যান। এবং এই যে 4th 5 ইয়ার প্ল্যান এর সময়কালটা ছিল 1969 টু
1974। নেক্সট কোশ্চেন, ভারতের ইকোনমিক পলিসি প্রণয়ন করে কোন সংস্থা? অর্থাৎ ইন্ডিয়ার যে ইকোনমিক পলিসি এটা কোন সংস্থা প্রণয়ন করে? ভারতের সরকার, আরবিআই, এসবিআই নাকি কোনোটিই নয়? তোমরা অবশ্যই কিন্তু এটা মনে রাখবে যে ভারতের যে ইকোনমিক পলিসি সেটা যেমন মনিটারি পলিসি সেটা কিন্তু প্রণয়ন করে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ভারতের ইকোনমিক পলিসি প্রণয়ন করেন। এখন যে এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন ইয়ারটা ছিল 1 এপ্রিল 1935। 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল কিন্তু এটা এস্টাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার্স অবস্থিত মুম্বাইয়ে এবং প্রেজেন্ট গভর্নর হলেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের প্রেজেন্ট গভর্নর হলেন শক্তিকান্ত দাস, তিনি হচ্ছেন বর্তমানে আরবিআইয়ের 25তম গভর্নর। নেক্সট কোশ্চেন, কৃষি ঋণ সরবরাহকারী প্রধান ব্যাংক কোনটি? অর্থাৎ যে ব্যাংকটা আমাদের যে কৃষির ঋণ সরবরাহ করে তার মধ্যে প্রধান কোনটি? এসবিআই, ন্যাবার্ড, আরবিআই নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে অবশ্যই যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ন্যাবার্ড। ন্যাবার্ড হচ্ছে কৃষি ঋণ সরবরাহকারী কিন্তু একটি প্রধান ব্যাংক। এখন ন্যাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অবশ্যই তোমরা এটার ফুল ফর্মটা মনে রাখবে, অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয়। এবং নেবার্ডের যে এস্টাবলিশমেন্ট ইয়ার সেটা হয়েছিল 12ই জুলাই 1982। 1982 খ্রিস্টাব্দের 12ই জুলাই হয়েছিল। নেবার্ডের হেডকোয়ার্টার্স অবস্থিত মুম্বাইয়ে এবং নেবার্ডের যে প্রেজেন্ট চেয়ারপারসন তিনি হলেন হর্ষকুমার ভানুওয়ালা। হর্ষকুমার ভানুওয়ালা কিন্তু নেবার্ডের প্রেজেন্ট চেয়ারপারসন আছেন। আমাদের নেক্সট কোশ্চেন, আরবিআই নিচের কোনটি নির্ধারণ করে না? অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিম্নলিখিত 4টির মধ্যে কোনটি নির্ধারণ করে না? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আরবিআই কিন্তু সিআরআই কিন্তু আরবিআই নির্ধারণ করে, এসএলআরও আরবিআই নির্ধারণ করে, রেপো রেটও আরবিআই নির্ধারণ করে, কিন্তু যেটা প্রাইম লেন্ডিং রেট কিন্তু সেটা কিন্তু আরবিআই নির্ধারণ করে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, প্রাইম লেন্ডিং রেট। আমাদের মক টেস্টের আজকে শেষ কোশ্চেন হলো ফাংশনাল থিওরি এর প্রবক্তা কে? অর্থাৎ যে ফাংশনাল থিওরিস তার প্রবক্তা কে? তাহলে অপশানস আছে জিমারম্যান, ওয়েবার, হারবেনা কি উপরোক্ত কোনোটিই নয়? তোমরা কিন্তু অলওয়েজ মনে রাখবে যে আমাদের ফাংশনাল থিওরি সেটার কিন্তু প্রবক্তা হলেন জিমারম্যান। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জিমারম্যান কিন্তু ফাংশনাল থিওরির প্রবক্তা। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের মক টেস্টের আজকের যে 30টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল সেই 30টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া রইলো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পর প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে কারেক্ট অ্যান্সারটা কি। 22 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, তোমরা অবশ্যই এর কারেক্ট অ্যান্সারটা জানানোর চেষ্টা করবে। এবং তোমরা যারা বর্তমানে লকডাউনের জন্য বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু বাড়িতে বসে প্রিপারেশন নেওয়ার বেস্ট প্ল্যাটফর্ম হলো আনএকাডেমি। তোমরা আনএকাডেমি অ্যাপের মাধ্যমে কিন্তু বাড়িতে বসেই তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। এবং এই আনএকাডেমি অ্যাপের মাধ্যমে তোমরা যেগুলো পাবে সেখানে তোমরা বর্তমানে কিন্তু চয়েস অফ এডুকেটর পাবে, চয়েস অফ ব্যাচ পাবে এবং তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু ওয়েল স্ট্রাকচার রুটিন অনুযায়ী হবে এবং প্রত্যেক দিন ক্লাস থাকবে। এবং ওয়েস্ট বেঙ্গলের সেরা টপ এডুকেটেডরা তোমাদের সাথে লাইভ ইন্টারেক্ট করবেন। সুতরাং তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে এবং এর যে প্লাস কোর্স সেটাকে কিন্তু সাবস্ক্রিপশান নেওয়ার খুব অল্প মূল্যের মধ্যেই। এবং যে সমস্ত নতুন নতুন ফিচার্সগুলো আনএকাডেমি নিয়ে এসেছে বর্তমানে সেগুলো হলো ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস, সেখানে তোমরা পোলস এবং লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু তোমরা এগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং সেখানে লিডার বোর্ড থাকবে যেগুলো তোমাদের সেলফ অ্যানালিসিসে কিন্তু সহায়তা করবে। এবং এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ এবং ডুয়েল এডুকেটর ক্লাস। এটা কিন্তু বর্তমানে একটা নতুন ফিচার্স আনএকাডেমির। তোমরা যারা এই আনএকাডেমির পাস কোর্সে সাবস্ক্রিপশন নিতে চাও তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের প্যাকেজ আছে, সেগুলো 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এমনকি 2 বছরেরও কোর্স আছে। তাদের মধ্যে আমরা প্রেফার করব 1 বছরের কোর্সটা, কারণ সেই কোর্সটা তোমরা যদি নাও তাহলে কিন্তু খুব অল্প মূল্যের মধ্যেই পেয়ে যাবে। সেটার মূল্য হচ্ছে 10,450 টাকা। কিন্তু তোমরা যদি আমাদের যে স্পেশাল কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এই রেটের ওপরে এবং এটা তোমরা ইএমআইও কিন্তু পে করতে পারো। তাহলে অবশ্যই তোমরা যদি এই ফ্যাসিলিটিটা নিতে চাও এবং এই কুপন কোডটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তোমরা লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা আনএকাডেমি অ্যাপটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তাহলে তোমরা অবশ্যই কিন্তু আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো এবং সেখানে ফ্রি ক্লাস এবং যে সমস্ত আমাদের পেড কোর্স আছে সেগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো এই লকডাউনের জন্য।
সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে 28 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ, গুড বাই।